students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. চলে এসেছি এডুকেশনের শিখন চ্যাপ্টার থেকে পার্ট 2 এর ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্যই যে গুরুত্বপূর্ণ তা নয়, তোমরা যারা টেটের প্রিপারেশন নিচ্ছ, কোনো টেট অ্যাসপিরেন্টস যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম পার্টে আমরা শিখনের ধারণা, শিখনের প্রকৃতি, বৈশিষ্ট্য এইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শিখনের প্রকারভেদ নিয়ে। আচ্ছা, শিখনের ধারণা অনুযায়ী কিন্তু আমরা শিখনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, কারণ মানুষের তো আচরণের বিভিন্ন ধরন রয়েছে। তো সেই জন্য শিখনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন মনে করো যে জ্ঞানমূলক শিখন বা বৌদ্ধিক শিখন, ঠিক আছে, সমস্যা সমাধানের শিখন। কথায় বলে শেখার কোনো শেষ নেই। ঠিক সেই রকম ভাবেই আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভাবে শিখতে পারি, তাই না? কারণ এই শিখন হলো এমন একটা বিষয় যা শিশুর জন্মের পর থেকে অভিযোজনের মাধ্যমে মৃত্যু এই প্রক্রিয়াটা চলতে থাকে, নেভার এন্ডিং প্রসেস। কিন্তু আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শিখনের প্রকারভেদকে আমরা কভাগে ভাগ করতে পারি, আমরা কিন্তু পরীক্ষায় রবার্ট জ্ঞানের মতানুসারে এই প্রকারভেদগুলো লিখব, শিখনের প্রকারভেদগুলোর আলোচনা করব। রবার্ট জ্ঞানে কি বলেছিলেন? রবার্ট জ্ঞানে ছিলেন আমেরিকান শিক্ষা মনোবিদ। উনি 1970 সালে তার একটি গ্রন্থ রয়েছে দ্য কন্ডিশনস অফ লার্নিং। আমি আর এখানে সেগুলো মেনশন করছি না, তোমরা যে কোনো রাইটারের বইতে ওনার পুরো নাম, কোন বইতে লিখেছেন, এগুলো সব পেয়ে যাবে। ওই জন্য আমি এখানে লিখছি না বা মেনশনও করছি না, মানে ডিসপ্লে করছি না, এমনি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো। তো সেখানে তিনি এই শিখনকে 8টি পর্যায়ের মাধ্যমে ভাগ করেছেন। কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথমে আসি সংকেত শিখন, বা যেটাকে বলা হয় ইংরেজিতে যাকে বলা হয় সিগন্যাল লার্নিং। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হবে এবং তোমাদেরই তাতে খুব সুবিধা হবে। আচ্ছা, সংকেত শিখন বলতে কি বোঝাচ্ছে? সিগন্যাল। কিসের সিগন্যাল? মানে একদম সর্বনিম্ন স্তর থেকে সবচেয়ে সরল প্রকৃতির যে শিখন, এখানে প্রাচীন অনুবর্তন জনিত এটি একটি শিখন। মনে করা হয় যে যদি স্বাভাবিক উদ্দীপক এক বা একাধিকবার হয়, তাহলে সেই স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া করে তার মাধ্যমে এই শিখন সম্পন্ন হয়। যেমন মনে করো, তোমরা পড়েছিলে নিশ্চয়ই কোনো ক্লাসে যে যেমন প্যাভলভের যে শিখনের পরীক্ষাটা উনি করেছিলেন, যে একটা নির্দিষ্ট সময় কুকুরকে খাবার দিচ্ছিলেন এবং সেই টাইমটা ওই কুকুরটির সাথে, ওই প্রাণীটির সাথে কিন্তু তার মানসিক ইয়ের মধ্যে, প্রক্ষোভের মধ্যে এটা গেঁথে গেছিল যে এই টাইমেই আমার খাবারটা আসবে। তাই ওই টাইম হলেই কিন্তু ওর খিদে পেত এবং লালাক্ষরণ হতো। তো এটি কিন্তু একটি সংকেত শিখন। কেমন? বা কোনো শিশুর কাছে যদি হাত বাড়িয়ে দিই, তাহলে কি হয়? দেখা যায় যে সেই কোলে আসার জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে এই হাত বাড়িয়ে দেওয়াটা হলো কিন্তু সংকেত। ওই যে টাইমে যে প্রাণীটি খাবার পেত, ওই টাইমটাই ওর কাছে সিগন্যাল হয়ে গিয়েছিল যে এই টাইম হলেই আমার কাছে। ও তো ঘড়ি দেখতে পারতো না, কিন্তু ও ওর নিজের নেচারের মধ্যে এটা অ্যাবজর্ব করে নিয়েছিল, অ্যাডাপ্ট করে নিয়েছিল। ওই নেচারের মধ্যে তার সে অভিযোজিত হয়ে গেছিল যে এইরকম দিনের এইরকম ভাগে আমার খাবারটা আসে। এগুলোই সিগন্যাল, তাই না? আচ্ছা, এরপরে আসি উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, বা যেটাকে বলা হয় স্টিমিউলাস রেসপন্স লার্নিং। এটা একটু জটিল প্রকৃতির। সাধারণত থর্নডাইক এবং স্কিনার এই ধরনের শিখনের ওপর ওনারা গবেষণা করেছেন। যেমন মনে করো যে আমাদের যদি হাতে মশা কামড়ায়, তাহলে কি হবে? আমাদের সেই যে আমার হাতে যে মশা কামড়াচ্ছে, ঠিক আছে,
তাহলে এখানে একটা উদ্দীপক হলো এবং সঙ্গে সঙ্গে আমি কি করব, হাতে মারতে যাব, মশাটাকে মারতে যাব বা ওই জায়গায় আমি আঘাত করব যাতে যে এই উদ্দীপকটা তৈরি করেছে সে যাতে সরে যায় এবং আমি একটা প্রতিক্রিয়া করব। কিরকম প্রতিক্রিয়া? যে মশাটা কামড়ালো তার ফলে আমার হাতটা ওখানে চুলকবে, আমি একটু চুলকে নেব। কেমন? নেক্সট আসি নাম্বার 3 তে, শৃঙ্খলীকরণ শিখন বা যাকে বলা হয় চেইন লার্নিং। এটাও একটি জটিল প্রক্রিয়া। যেমন মনে করো যে এটা অনেকটা দক্ষতার উপর নির্ভর করে একটা চেইন সিস্টেমের মাধ্যমে। আমি আগের দিনই বলছিলাম না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক সেরকম ভাবে তার মানে কি, আমি প্র্যাকটিস করছি তার মানে আমি একটা ডিসিপ্লিনের মধ্যে আছি, আমি ডিসিপ্লিনড ওয়েতে প্র্যাকটিস করছি। আমি আগের দিন আমার আগের ভিডিওতে সাইকেল চালানোর উদাহরণ তোমাদের দিয়েছিলাম, তাই তো? যে আমি যত বেশি সাইকেল চালানো প্র্যাকটিস করব, যত বেশি পড়বো, নিজে থেকে উঠে দাঁড়াবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি ভালোভাবে সাইকেল চালানো শিখতে পারবো। কিভাবে আমি মানে ব্রেক চাপতে হবে সাইকেলে, কিরকম সময় আমাকে জোরে প্যাডেল করতে হবে। তো এইগুলো কি হচ্ছে, আস্তে আস্তে আমি যত বেশি প্র্যাকটিস করছি ডিসিপ্লিনড ওয়েতে, শৃঙ্খলিত ভাবে, তত কি হচ্ছে আমি দক্ষতা অর্জন করছি। ঠিক একই রকম ভাবে হারমোনিয়াম বাজানো, আমি একদিনে হারমোনিয়াম বাজানো শিখতে পারবো না, কিন্তু যত দিন যাবে আমি যত বেশি প্র্যাকটিস করব হারমোনিয়াম বাজানো, তত বেশি কিন্তু আমার শেখাটা আরো কম্প্যাক্ট হবে। নাম্বার 4 এ যে শিখনের কথা উনি বলেছেন, ভাষাগত অনুষঙ্গমূলক শিখন, ইংরেজিতে যাকে বলা হয় ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং। এটা বলতে কি বোঝানো হয়েছে, মানে এখানেও কিন্তু একটা সেই শৃঙ্খলার কথাই বোঝাচ্ছে, কিন্তু কোন সময় কোন ভাষাটা আমি ব্যবহার করব বা কোন সময় কোন কথাটা আমি বলবো। যখন সকালবেলা সূর্য উঠবে তখন আমি কি বলবো, সানরাইজ। সানরাইজ তাহলে কখন হবে, আমার সকালেই হবে। আর যখন দিনের শেষে সূর্য অস্ত যাবে, সূর্যাস্ত, তাকে আমরা বলবো সানসেট। তাহলে একই দিনের মধ্যে আমি সূর্যের দুরকম অবস্থান লক্ষ্য করতে পারছি। তাহলে সেই অবস্থানের নিরিখে আমি কোন ভাষা প্রয়োগ করছি। তার মানে এই ধরনের শিখনের বিশেষ বৈশিষ্ট্য হলো কোন বস্তু সম্পর্কে বিমূর্ত প্রতিরূপ সৃষ্টি করা, যা সৃষ্টি হয় এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, অর্থাৎ অনুষঙ্গের মাধ্যমে। এটাই অনুষঙ্গ, এটাই অ্যাসোসিয়েশন, যে দিনের কোন সময় কি ঘটনা ঘটছে তাকে আমি সেই ভাষার সাথে, সেই ঘটনার সাথে ভাষা রিলেট করে আমি বর্ণনা করছি। নাম্বার 5 এ যেটা বলা হয়েছে পৃথকীকরণ শিখন, ডিসক্রিমিনেশন লার্নিং। ঠিক আছে, মানে যে শিখন প্রক্রিয়ায় এই যে উদ্দীপকের কথা বলছিলাম, স্টিমিউলাস, উদ্দীপকগুলোকে পার্থক্য করা যায়, তাকেই বলা হয় পৃথকীকরণ শিখন। যেমন আমরা সাইকেলের সাথে স্কুটারের পার্থক্য করতে পারি, তাই তো? বা কেটিএম বাইকের সাথে আমি স্কুটির পার্থক্য করতে পারি। কেটিএম বাইকের কিছু বৈশিষ্ট্য আছে, স্কুটির কিছু বৈশিষ্ট্য আছে, তার মানে দুটোই কিন্তু টু হুইলার। দেখো কেটিএম বাইকও টু হুইলার, স্কুটিও কিন্তু টু হুইলার, কিন্তু দুটোর এই যে বৈশিষ্ট্যের নিরিখে আমি এই দুটো টু হুইলারকে পৃথকীকরণ করছি। ঠিক সেই রকম ভাবে ধরো আমি যদি প্রাণীর পৃথকীকরণ করি, চতুষ্পদী প্রাণী, বিড়ালও চতুষ্পদী প্রাণী, কুকুরও চতুষ্পদী প্রাণী, ঠিক আছে, কিন্তু বিড়াল এবং কুকুরের দুজনের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, শারীরিক বৈশিষ্ট্য রয়েছে, তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে, এরকম আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, তাই না? নাম্বার 6, ধারণামূলক শিখন বা কনসেপ্ট লার্নিং। আমি পৃথকীকরণ করে ফেলেছি, পৃথকীকরণ করার পরে এবারে কোনো বস্তু সম্পর্কে আমার সামগ্রিক জ্ঞান হচ্ছে, সামগ্রিক ধারণা হচ্ছে, তার বস্তুর গঠন, তার রং, এইগুলোর উপর নির্ভর করে। যেমন আমি যদি কোনো গোল
মানে বলের সাইজ তো মানে বলের আকৃতি তো গোল, আর একটা ডাইস বা লুডোর ছক্কা সেটা আকৃতি কিরকম, চৌকাকার, তাই তো। এবারে একটা বই আছে যেখানে একটা এরকম মনে করো সার্কেল করা রয়েছে আর একটা এরকম চৌকাকার চতুর্ভুজ এরকম একটা শেপ রয়েছে। আমি কোনো শিক্ষার্থীকে মানে একদম ছোট শিশু বাচ্চাকে তার হাতে একটা বল দিলাম এবং আর একটা হাতে তাকে আমি এরকম ডাইস দিলাম, ঠিক আছে, লুডোর ছক্কা দিলাম, দিয়ে এবারে ওকে আমি যদি বলি যে এই বল এই দুটোর মধ্যে কোন আকৃতির মধ্যে পড়বে, ও কিন্তু অবশ্যই হাতে বলটা নিয়ে এই গোলেতে রাখবে আর ডাইসটা নিয়ে ওই চৌকাকার শেপের মধ্যে রাখবে। কারণ কি, ও চোখে যেটা দেখেছে, হাতে নিয়ে দেখেছে, ও অনুভব করেছে, ফিল করেছে, বুঝেছে, তবেই কিন্তু ওর একটা ধারণা গঠন হয়েছে যে গোলটা হলো বলের সাথে যাচ্ছে আর এই চৌকোটা বা এই লুডোর ছক্কাটা হলো এই চৌকো আকারের সাথে যাচ্ছে। এই ধারণা শিখনের তত্ত্বগুলো কারা দিয়েছেন? এই ধারণা শিখনের তত্ত্বগুলো কিন্তু দিয়েছেন স্কিনার। যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণামূলক শিখনের তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন আর কি, স্কিনার, ব্রুনার, পেয়াজে, ওনাদের গবেষণা কিন্তু ধারণামূলক শিখনের উপরে। আচ্ছা, নাম্বার 7, নিয়ম নির্ণায়ক শিখন বা যেটাকে বলা হয় রুল লার্নিং। যে শিখনের মাধ্যমে বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া সম্ভব হয় এবং বিভিন্ন পরিস্থিতিতে যেগুলোকে আমরা প্রয়োগ করতে পারি সেগুলোকে বলা হয় রুল লার্নিং বা নিয়ম শিখন। যেমন পাজল, ঠিক আছে, বা আমাকে যদি লিগো দিয়ে দেওয়া হয়, লিগো দেখবে এরকম দেখতে হয়, তো লিগো তোমরা দেখেছো এরকম লিগো দেখতে হয়, অনেকগুলো লিগোর দিয়ে দেওয়া হলো, এবারে বা বাচ্চাকে কোনো একটা বাচ্চাকে দিয়ে দেওয়া হলো, ওরা কিন্তু নিয়ে ঠিক একটার সাথে একটা লিগো অ্যাটাচ করে, মানে পাজলের, এগুলো তো পাজলের মতন একটার সাথে একটা লিগো অ্যাটাচ করে কিন্তু হয়তো একটা এরকম লম্বা কিছু বানালো বা ঘর বানাতে পারবে। তার মানে কি, ও জানে যে মানে খাপে খাপে এরকম ভাবে জুড়ে গেলে একটা কিছু তৈরি হয়। বা আমরা জানি যে সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠবে, দিনের শেষে সূর্য পশ্চিম দিকে চলে যাবে, এটাই নিয়ম, ঠিক আছে। এই নিয়মের মাধ্যমে রুলস গুলো কি করছে, আমাকে শিখতে সাহায্য করছে, কোনো কিছু বিষয় আমার শিখন সম্ভব হচ্ছে, বিষয় সম্পর্কিত শিখন সম্ভব হচ্ছে। যেমন অঙ্কের ফর্মুলা, ঠিক আছে, বীজগণিতের যে ফর্মুলাগুলো যদি আমি বলি তাহলে সেটাও কিন্তু সেই বীজগণিতের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যে বীজগণিতের সমস্যাগুলো সমাধান করতাম সেটাও কিন্তু আমাদের এই রুল লার্নিং এর মধ্যে পড়ছে। নাম্বার 8, যেটা বলা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং লার্নিং। আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা কি করি, বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি। আমি যদি আবার সেই সাইকেল চালানোর ধারণায় চলে আসি, সাইকেলটা প্রথম দিনই যখন আমি ধরেছি, মানে সাইকেলে উঠে চালানোর চেষ্টা করছি, আমি পড়ে গেছি, সমস্যায় পড়েছি, আমি আবার উঠলাম, আবার চেষ্টা করলাম, আবার করলাম, এইভাবে করতে করতে কিছুটা হলেও বেশ 4-5 বার এরকম চেষ্টা করার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ পর আমার এটা ব্যাপারটা আয়ত্তের মধ্যে আস্তে আস্তে চলে আসবে যে না, এইভাবে করলে কিন্তু হবে না, আমি কি তাহলে বারবার পড়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটু হাফ প্যাডেল করে দেখি তাহলে। এই সমস্যা সমাধানমূলক শিখন অনেকটা ট্রায়াল অ্যান্ড এরার লার্নিং এর মধ্যে পড়ছে, ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মধ্যে পড়ছে, ঠিক আছে। মানে একটা সময় আসে যখন ভুল প্রতিক্রিয়াকে বাদ দিয়ে আমরা সঠিক প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেরাই সমস্যা সমাধান করে ফেলতে পারি। সমস্যার উৎসটাকে খুঁজে বার করতে হবে এক্ষেত্রে, তবেই কিন্তু সমাধান করা সম্ভব হবে। আর এটি হলো শিখনের সর্বোচ্চ স্তর, কেমন। তবে শিক্ষা মনোবিদ এই জ্ঞানে শিখনের ফলাফল হিসেবে কিন্তু উনি 5টি উপাদানের কথা বলেছেন। শিখনের ফলাফল হিসাবে আমি উপর দিকে লিখছি, একটু দেখে নাও। শিখনের ফলাফল, এগুলো তো আমরা পড়লাম শিখনের প্রকারভেদ জ্ঞানের। তো শিখনের ফলাফল হিসাবে উনি যে 5টি উপাদানের কথা বলেছেন, একটা হলো ভাষামূলক তথ্য, ভার্বাল, আমি ইংরেজিতেই লিখছি, ভার্বাল ইনফরমেশন,
ভাষামূলক তথ্য। সেকেন্ড হলো ইন্টেলেকচুয়াল স্কিল বা বৌদ্ধিক দক্ষতা। থার্ড হলো জ্ঞানমূলক কৌশল বা কগনিটিভ স্ট্র্যাটেজি। নাম্বার 4 সঞ্চালনমূলক দক্ষতা বা মোটর স্কিল। নাম্বার 5 মনোভাব বা অ্যাটিটিউডস। এগুলো কখন সম্ভব হবে? যখন এই শিখনের প্রত্যেকটা স্তর পরিপূর্ণ হয়ে যাবে, মানে সমস্যা সমাধানমূলক শিখনের মাধ্যমে আমি সর্বোচ্চ শিখনে পৌঁছাবো, তখনই কিন্তু আমি দেখতে পাবো যে একটি শিক্ষার্থীর মধ্যে এই 5টা শিখনের ফলাফল তার মধ্যে চলে এসেছে। ঠিক আছে, বেশ। তবে এই 8টা যে শিখনের স্তর বললাম, এইগুলো কিন্তু প্রত্যেকটাই বিদ্যালয়ের শিখনেও গুরুত্বপূর্ণ। কেমন? বেশ। এরপরে চলে আসি শিখনের স্তর বা পর্যায়। শিখনের পর্যায়ে আমরা কি কি দেখতে পাবো? জ্ঞানার্জন, সংরক্ষণ, পুনরুত্থাপন। জ্ঞানার্জন, জ্ঞান অর্জন করা, তাই তো? সেটা প্রথাগতভাবে হতে পারে, অপ্রথাগতভাবে হতে পারে, মানে যা শিক্ষার্থীর বা কোনো ব্যক্তির অভিজ্ঞতা বাড়াচ্ছে। অভিজ্ঞতা বাড়ছে মানে আমার জ্ঞান অর্জন হচ্ছে। আমি সাইকেল চালাতে গিয়ে আজকে পড়ে গেছি মানে আমার সাইকেল চালানোর সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে একটু, এবং আমি জ্ঞান অর্জন করতে পেরেছি। এই জ্ঞান অর্জন কিন্তু কোনো শিক্ষার্থী বা ব্যক্তি দৈনন্দিন জীবনে, পরিবেশ, সমাজ সবকিছু থেকেই অর্জন করে। সংরক্ষণ, ইংরেজিতে যাকে বলা হয় রিটেনশন। কি সংরক্ষণ করব? অতীতের অভিজ্ঞতাগুলোকে মনের মধ্যে ধরে রেখে আমি তারপরে যখন সেটা প্রয়োগ করব। এই যে একটু আগে আমি বললাম যে আগের স্লাইডে যে রুল লার্নিং, তাই তো, বা যেটাকে আমরা বলে থাকি যে চেন লার্নিং, বা এইটা আর কি নিয়ম শিখন, নিয়ম নির্ণয়ের শিখন। তাহলে আমি নিয়মের মাধ্যমে নিয়ম করে কোনো কিছু শিখছি, তবেই সেই শেখাটা আমার ঠিকঠাক প্রসেসে হচ্ছে এবং আমার অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আমি ধরে রাখছি, পরবর্তীকালেও কিন্তু আমার এটা কাজে লাগবে। আমি যদি এইভাবে সাইকেল চালানোটা ভালোভাবে শিখে রাখতে পারি, সাইকেল চালানোর অভিজ্ঞতাটা যদি আমি সংরক্ষণ করতে পারি, বাইক বা স্কুটি চালানোটাও কিন্তু তাহলে আমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তখন কিন্তু আমি এই সাইকেল চালাতে গিয়ে এতবার যে পড়ে যাচ্ছিলাম, তখন কিন্তু এতবার পড়ে যাব না। কেমন? পুনরুত্থাপন, রিক্যাপিচুলেশন। সরি, আমার একটু বানানটা ভুল হলো লিখতে। রিক্যাপিচুলেশন, সংরক্ষিত যে অভিজ্ঞতা, সেটাকে যদি আমি সঠিক সময় স্মৃতিতে উপস্থাপন করতে পারি, তাকেই বলা হয় পুনরুত্থাপন বা রিক্যাপিচুলেশন। এটাকে আবার দুভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো পুনরুদ্রেক বা রিকল, অপরটি হলো প্রত্যভিক্ষা। সরি, আমার বানান ভুল হয়েছে। প্রত্যভিক্ষা। ঠিক আছে, বেশ। প্রত্যভিজ্ঞা মানে কোনো কিছু চিনে নেওয়া, অর্থাৎ পূর্বে আগে দেখেছি সেরকম কোনো অভিজ্ঞতাকে বর্তমানে চিনে নেওয়া, তাকেই বলা হয় প্রত্যভিজ্ঞা। যেমন তুমি হয়তো কোনো পুজোতে বা মেলার পার্বণে তুমি
দেখলে যে তোমার পাশে দাঁড়িয়ে যে ছেলেটি ফুচকা খাচ্ছিল বা যে মেয়েটি ফুচকা খাচ্ছিল সে ক্লাস 11-এ তোমার স্কুলে ভর্তি হয়েছে। তার মানে তাকে দেখে তুমি চিনতে পারলে, আরে এ তো গত বছর ওই মেলাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল আমার এই ফুচকা স্টল থেকে, আমারই পাশে দাঁড়িয়ে, সে এখন তাহলে আমার স্কুলে ভর্তি হয়েছে। এইটা আর কি, এটা কি বলা হয়? প্রত্যভিজ্ঞা। ঠিক আছে, একবার যাকে দেখেছো তাকে আবার তুমি পুনরায় দেখতে পেলে, দেখে চিনতে পারলে। পুনরুদ্রেকটা কি? পুনরুদ্রেকটা হলো মানে এটার মানে হলো যে মনে করে, যে রিকল, মনে করা। দেখো, মনে করা আর চিনতে পারাটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, যেমন মনে করো যে বুড়িবালামের তীরে যুদ্ধ কবে হয়েছিল, এইটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে তোমাকে ইতিহাসের তাহলে বিপ্লবীদের কি কি যুদ্ধ হয়েছিল, কার সাথে কি, কোথায় যুদ্ধ হয়েছিল, কোন সালে হয়েছিল, সেটা মনে করতে হবে। তো এই প্রক্রিয়াটা 3টে সূত্রের উপর নির্ভর করে। কি কি? নাম্বার 1 সান্নিধ্যের সূত্র, নাম্বার 2 সাদৃশ্যের সূত্র, নাম্বার 3 বৈসাদৃশ্যের সূত্র। সান্নিধ্যের সূত্র মানে কি? মানে একটার সাথে একটার লিঙ্ক আছে। আমরা যদি চিরতা পাতার কথা বলি, আমি কোথাও শুনলাম যে চিরতা পাতার কথা বলছে, চিরতা পাতার কথা শুনি আমার মনে হলো এ বাবা, এটা তো তেতো, মানে চিরতা ইজিক্যাল টু তেতো। সাদৃশ্যের সূত্র তার মানে দুটো বিষয়ের মধ্যে যদি সাদৃশ্য থাকে, মিল থাকে। ঠিক আছে, ফুলেতে মধু অবশ্যই থাকবে, মধু সংগ্রহ করে কে? না মৌমাছি। ঠিক আছে, দেখো একটা একটার সাথে কিন্তু চেইন সিস্টেমের মাধ্যমে লিঙ্ক রয়েছে, মিল আছে। কেমন? বৈসাদৃশ্যের সূত্র বিপরীত, গুড এর বিপরীত কি? ব্যাড। কেমন? তাহলে এইভাবে আমরা কি করি? শিখনকে মানে শিখনের পর্যায় সমূহ আমরা অতিক্রম করি। আজকের ভিডিওতে পার্ট 2-তে শিখনের পর্যায় এবং শিখনের প্রকারভেদগুলো আলোচনা করলাম। শিখন চ্যাপ্টারে এখনো অনেক কিছু রয়েছে, সেগুলো আবার ফের আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।